গণতন্ত্র, ইসলাম, খেলাফত, ইসলামী শাসন ব্যবস্থা, ইসলামী রাষ্ট্র, রাষ্ট্র, রাজনীতি এবং ধর্মের সম্পর্ক বিষয়গুলো নিয়ে অনেক প্রাচীন কাল থেকে আলোচনা চলছে। প্রাচীন কাল না, কয়েক হাজার বছর থেকে আলোচনা চলছে। এই আলোচনার সবচাইতে বড় যেটা বহুল প্রচারিত কথা সেটা হচ্ছে ধর্মের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। রাজনীতি, ধর্মকে রাজনীতির জন্য ব্যবহার করবেন না। রাজনীতি হবে ধর্ম নিরপেক্ষ, রাষ্ট্র হবে ধর্মহীন, রাষ্ট্রের সাথে ধর্মের কোনো সম্পর্ক থাকবে না। এগুলোই আমাদের মাথায় গেড়ে বসে আছে বা আমরা এইভাবে রাষ্ট্রকে নিয়ে চিন্তা করি। তো সম্প্রতি একটা জিনিস খেয়াল করা যাচ্ছে, সেটা হচ্ছে রিভার্স হচ্ছে, মানে রাষ্ট্র এবং রাজনীতির সম্পর্কের সাথে ধর্মকে একসাথে করা হচ্ছে। ধর্মকে কেন্দ্র করে রাষ্ট্রের চিন্তা এখন আবার নতুন করে সামনে আসছে, যদিও এটা অনেক প্রাচীন চিন্তা, অনেক আগে থেকে এই চিন্তাটা মাঠে আছে, তথাপি এই চিন্তাটা নতুন করে আবার একটা পুনর্জাগরণ করছে বা পুনর্জন্মের মতো করে সামনে আসছে। সেই প্রেক্ষাপটে এখন খুব বেশি আলোচনা হচ্ছে ইসলাম এবং ডেমোক্রেসির সম্পর্ক, মানে ইসলামের সাথে কি ডেমোক্রেসির সম্পর্ক বৈধ হয়, মানে হালাল হারামের জায়গা থেকে বিচার করা হচ্ছে। ইসলাম কি ডেমোক্রেসিকে সমর্থন করে, বা ইসলাম রাষ্ট্র ব্যবস্থার তো রূপ ছিল পৃথিবীতে খেলাফত। সো কেউ কেউ বা সেই খেলাফতের স্বপ্ন দেখছেন যে পূর্বের নেই খেলাফতকে আবার ফিরে আসবে, যে বিশ্বব্যাপী বা বিশ্বের একটা উল্লেখযোগ্য অংশ নিয়ে মুসলিমরা আবারও খেলাফত প্রতিষ্ঠা করতে পারবে, বা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলো একত্রিত হয়ে আবার খেলাফত প্রতিষ্ঠা করবে। এমন কিছু কি সম্ভব হবে কিনা? আবার কেউ কেউ এটা সম্ভব হবে বলে স্বপ্ন দেখছে এবং সেই দিকে তারা কাজ করছে। নানা বিষয়ে আলোচনা বা কাজকর্ম আমরা দেখতে পাচ্ছি। সেই প্রেক্ষাপটে বাংলাদেশেও আমরা দেখতে পাচ্ছি ইসলামী আন্দোলন চলছে, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার একটা তৎপরতা বাংলাদেশেও দেখা যাচ্ছে। নট অনলি বাংলাদেশ, আদার্স মুসলিম কান্ট্রি সেখানেও এই তৎপরতাগুলো আমরা দেখছি। যেমন তিউনিসিয়াতে নাহদা পার্টি, তুরস্কে একে পার্টি, তারপরে মিশরে মুসলিম ব্রাদারহুড ছিল, যে মুসলিম ব্রাদারহুডের শাখা প্রশাখা সারা বিশ্বেই ছড়িয়ে আছে। ইরানে আমরা দেখছি যে সেখানে তো একটা মানে তাদের ধর্মীয় ফিলোসফি অনুযায়ী একটা রাষ্ট্র তারা প্রতিষ্ঠা করেছে। সো এইসব নিয়ে খুব একটা আলোচনা হচ্ছে। সেই প্রেক্ষাপটে একটা বিষয় আলোচনা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হচ্ছে। বিশেষ করে আলোচনাগুলো যখন সামনে আসলো তখন আমার কাছে বিষয়টা ইন্টারেস্টিং মনে হলো এবং আমি বিষয়টা নিয়ে একটু পড়াশোনার মধ্যে ঢুকলাম। যে ইসলামী, একটা সময় আমি আসলে এই ধারণাতে বদ্ধমূল ছিলাম যে ইসলামী রাষ্ট্রের ধারণা নেই, ইসলামী রাজনীতির যে আধুনিক রাজনীতির তত্ত্বের যে চিন্তা বা যেভাবে মেকানিজম করে ইসলামের সাথে এটা আসলে খাপ খাবে না, আমার চিন্তা এটা ছিল। এই চিন্তাটা নিয়ে আমি পড়াশোনাতে ঢুকি এবং আল মাওয়ার্দিকে নিয়ে পড়াশোনা করি, আল গাজালিকে নিয়ে পড়াশোনা করি, ইমাম ইবনে তাইমিয়াকে নিয়ে পড়াশোনা করি, বিশেষ করে আল ফারাবি, তারপরে ইবনে খালদুন, এই ধরনের যারা রাষ্ট্রচিন্তা করেছে প্রাচীনকালে, মানে প্রাচীন বলতে যারা একটু পুরাতন, মানে মৌলিক যারা রাষ্ট্রচিন্তাটা করেছে, কি বলবো, যে পূর্বের প্রজন্ম, প্রথম ধাপের যারা রাষ্ট্রচিন্তক ছিল তাদেরকে নিয়ে একটু পড়াশোনা করলাম। তারপরে দ্বিতীয় ধাপে যারা আসে, রশিদ ঘানুশি, রশিদ রিদা, হাসান আল বান্না, মওদুদি, তারপরে আমি যদি আরো রিসেন্ট বলি যে তিউনিসিয়ার আন্নাহাদা পার্টি বা তুরস্কের একে পার্টি, এই ধরনের যারা আরো সমসাময়িক রাষ্ট্রবিজ্ঞানী যারা রয়েছেন, যারা রাষ্ট্রচিন্তাটা করেছেন, তাদের থিঙ্কিং গুলোর সাথে কারজাবি, মধ্যপ্রাচ্যের মিশরের যিনি খুবই বিখ্যাত স্কলার কারজাবি, তার চিন্তার সাথে একটু পরিচিত হওয়ার চেষ্টা করলাম। এবং যারা ইসলামের রাষ্ট্র এবং রাজনীতির ধারণাটা নিয়ে আলাপ করছেন তারা আসলে কোরআন এবং হাদিসের কোন উৎস থেকে তারা সোর্স গুলো ব্যবহার করছেন, সেই সোর্স গুলোকে আমি একটু নিজের মতো করে ঘাটার চেষ্টা করলাম। যেহেতু আমার পূর্বে একটা ব্যাকগ্রাউন্ড ছিল যে আমি কোরআনের তাফসীরটা সম্পূর্ণ না হলেও মানে উল্লেখযোগ্য একটা অংশ আমি পড়ে ফেলেছিলাম এবং গোটা কোরআনের আরবি সহ বাংলা অনুবাদটা আমি পড়েছিলাম। সো ওই জায়গাটা থেকে আমার রিকল করতে খুব সহজ হয়েছিল। আমি যেটা বুঝতে পারি সেটা হচ্ছে যে উইদাউট স্টেটের ধারণা ইসলামের অস্তিত্ব
পূর্ণাঙ্গ হবে, মানে ইসলামের কি বলবো যে বিধানগত পূর্ণাঙ্গতা আসবে না। এবং ইসলামের যে ধর্মগত বা ফিলোসফিগত যে ধারণা, এটার সাথেই স্টেটের ধারণা যুক্ত হয়েছে। এইটা যখন শেষ করছি, এটা আমি কেমনে আপনাদেরকে জাস্ট একটা উদাহরণ দিই। আল্লাহ পবিত্র কোরআনে সূরা বাকারায় বা আরো অন্যান্য জায়গায় যত জায়গায় মানুষ সৃষ্টির কথাটা তিনি নিয়ে আসছেন, তখনই তিনি বলেছেন যে আমি জমিনে আমার খলিয়ে জাইলুন আরদ খলিফান, মানে আমি জমিনে আমার প্রতিনিধি সৃষ্টি করতে, মানে স্রষ্টার প্রতিনিধিত্ব করবে কারা? এক মানুষ। তারপরে আল্লাহ সূরা জারিয়াতে বলেছেন যে আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি ইল্লা লিয়াবুদুন, মানে আমার ইবাদত করার জন্য। আমরা ইবাদতের যদি সামগ্রিক অর্থ ধরি, সেটা নিয়ে পরে আলোচনা করা যাবে। তো এই দুইটা আয়াতকে আমি একটু পিক করলাম। আর সূরা নিসার একটা আয়াত যেখানে আল্লাহ তিনটা আনুগত্যের তিনটা বিষয়ে কথা বলেছেন। একটা হচ্ছে আতিউল্লাহ, আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহর অনুগত, রাসূলের অনুগত, উলিল আমরি মিনকুম, এবং নেতৃত্ব স্থানীয় যারা রয়েছে, মানে কর্তৃপক্ষের অনুগত বা বুদ্ধিগত বা নেতৃত্বের জায়গায় যারা জ্ঞানগত জায়গা উঁচু জায়গায় রয়েছে, তাদের আনুগত্যের কথা বলেছে। এই কয়টা জায়গায় আমি যখন কম্বিনেশন করতে যাচ্ছি, তখন মনে হচ্ছে ইসলামের সাথে রাষ্ট্রের ধারণাকে আলাদা করতে গেলে ইসলামের মেজর পার্ট আর থাকছে না। কারণ জাকাতের যখন ধারণাটা আসছে, জাকাত মানে হচ্ছে একটা স্টেট পলিসি মেকানিজমের সাথে যুক্ত হয়ে যাচ্ছে। নবী তিনি জাকাত উত্তোলন করছেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু জাকাত উত্তোলন করছেন এবং জাকাত অস্বীকারীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছেন। জাকাত পুরোটাই একটা স্টেট কেন্দ্রিক ইবাদত হচ্ছে। এর বাইরে আমরা আরো অনেকগুলো বিষয় নিয়ে আসতে পারি। শুধু রুবুবিয়াতের প্রশ্নটা নিয়ে আসলে ইসলামের সাথে রাষ্ট্রের ধারণা মিলে যাচ্ছে। তারপরে আমি একটা বিষয় আমার মনে আঘাত করলো যে ইসলামের সাথে যদি রাষ্ট্রের ধারণা এতভাবে ওতপ্রোত ভাবে যুক্ত হয়, তাহলে মুসলিমদের স্টেট থাকাটা তো একেবারেই একান্ত ভাবে জরুরি। কিন্তু মুসলিমদের স্টেট নাই কেন? এই যে প্রায় কত বছর, আমি বলবো যে উসমানী খেলাফতকে যদি আমি সর্বশেষ স্টেট ধরি, প্রায় 100 বছর 100 বছর হয়ে গেছে অলরেডি, 100 বছর প্লাস। 1924 পরেই তো খেলাফতের পতন। 100 বছর ধরে মুসলিমরা রাষ্ট্রহীন। তাহলে এইটা থেকে উত্তরণের উপায় কি? আর মুসলিমরা রাষ্ট্রহীন হলো কোন সিচুয়েশনে গিয়ে? এই ব্যাখ্যাটা করতে গিয়ে আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হলো যে আল্লাহ কখন মুসলিমদেরকে রাষ্ট্র দিয়েছিলেন বা মুসলিমরা কখন রাষ্ট্র গেইন করতে পেরেছিল, সেইটা হিস্ট্রিটা আমার কাছে খোঁজাটা খুব জরুরি মনে হয়েছিল। আমি সেইটার উপর একটু জোর দিই। সেইটার উপর জোর দিতে গিয়ে আমি 5টা জিনিসকে উদ্ধার করতে পেরেছি। আপনারা যারা ইসলামিক স্কলার রয়েছেন বা যারা গবেষক রয়েছেন, তারা হয়তো বা দ্বিমত করবেন, কিন্তু আমি আমার পড়াশোনার জায়গা থেকে 5টা বিষয়কে আমি সিলেক্ট করতে পেরেছি। এবং এই 5টা বিষয়ের মধ্যে 2টা বিষয়কে আমি আগে পরে করতে চাই না, 2টা বিষয়কে আমি একত্রে রাখতে চাই। সেটা হচ্ছে ঈমান এবং ইলম। কারণ ইসলামের যখন প্রথম সূরা ইকরা বা সূরা আলাক যখন আল্লাহ নবীর কাছে পাঠাচ্ছেন জিবরাইলের মাধ্যমে, তখন ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, এখানে একদমই জ্ঞান অর্জন, স্রষ্টা এবং সৃষ্টি তত্ত্বের ধারণা একদম একসাথে চলে আসছে। মানে ঈমান এবং জ্ঞানের ধারণা এখানে একসাথে আসছে। এবং প্রত্যেক নবী জ্ঞানগত জায়গায় তার সমাজকে, তার দেশকে বা তার প্রচলিত ব্যবস্থাকে যখন জ্ঞানগত জায়গায় অস্বীকার করছে এবং চ্যালেঞ্জ করছে, তো চ্যালেঞ্জ করেই তিনি নতুন দিনের প্রবর্তন করেছেন, চ্যালেঞ্জ করে তিনি ইসলাম নিয়ে এসেছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক এই কাজটাই করেছিলেন। নবী ইব্রাহিম, যিনি ইসলামের আদি পিতা, তিনি এই কাজটাই করেছিলেন। তিনি তার প্রচলিত যে ইবাদত ব্যবস্থা ছিল বা সোসাইটি ছিল, সেটাকে তিনি চ্যালেঞ্জ করেছিলেন। নবী মুসা একই কাজ করেছেন। ইসলামের প্রথম ঈমানের সাথে একদম ওতপ্রোতভাবে জড়িত থাকছে ইলম, মানে জ্ঞান। ইলমবিহীন ঈমান পরিপূর্ণতা পাবে না এবং ঈমানবিহীন ইলম কার্যকারিতা পাবে না। আমার মানে থিসিসটা এখানে দাঁড়াচ্ছে। তারপরে যে জিনিসটা লাগবে আদল, মানে ইচ এন্ড এভরি মুসলমানকে ন্যায় পরায়ণ হতে হবে। ন্যায় পরায়ণতা মানে আপনি আদল, আপনার মধ্যে একটা ন্যায় পরায়ণতা থাকতে হবে। তারপরে যেটা ইনসাফ থাকতে হবে, ন্যায় বিচার থাকতে হবে। তারপরে ইহসান মানে পরস্পরের প্রতি কল্যাণকামিতা, সাহায্য করার মনোভাব,
উপকার মানে কি বলে যে কল্যাণকামী উপকারী মানসিকতা এটা থাকতে হবে। যে সমস্ত মুসলমান একটা দেহের নেই যেটা বলেছে, এইটা এই ধারণাটা মানে কল্যাণকামিতার জায়গা থেকে চলে আসে। আর দ্বীনুন নাসিহা নবীকে আল্লাহ শিক্ষা দিয়েছেন। তারপরে আপনি পাঁচটা বিষয়ের কথা বললাম, ইমান, ইলম, আদল, ইনসাফ, ইহসান। এই পাঁচটা বিষয় যখন মুসলমানদের মধ্যে পরিপূর্ণতা পেয়েছে এবং তারা যখন এটাকে অর্জন করতে পেরেছে, তখন মুসলমানরা একটা স্টেট প্রতিষ্ঠা করতে পেরেছিল। এবং প্রত্যেক নবীর ফাইনাল একটা গোল ছিল যে তার স্টেটটা লাগবে, তার একটা অথরিটিয়ান জায়গা তার লাগবে, তা না হলে তার দিনের পূর্ণাঙ্গতা আসছে না। আমরা নবী সুলাইমানের কথা যদি বলি, তিনি কিং সুলাইমান নামে ইহুদিদের কাছে পরিচিত। তিনি রাজত্বের অধিকারী ছিলেন। দাউদ আলাইহিস সালাম তিনি একদম রাজত্বের অধিকারী হয়েছিলেন জেরুজালেম বিজয়ের মধ্য দিয়ে। নবী মুসা ফেরাউন ডুবে মারা গেল, তিনি ওইখানে না গিয়ে তিনি চলে আসছেন জেরুজালেম বিজয় করবেন এবং জেরুজালেমকে তিনি দখল করবেন। রাজত্ব একটা বিজয়ের উদ্দেশ্যেই তিনি ওখানে এসে মানে কি বলবো যে মিশর থেকে এসেছিলেন, তিনি পালাচ্ছিলেন, বিষয়টা এরকম না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যখন মক্কা থেকে মদিনায় চলে গেছেন এবং সেখানে গিয়ে তিনি স্টেট প্রতিষ্ঠা করেছেন এবং হুদায়বিয়া সন্ধির মাধ্যমে পৃথিবীর প্রথম লিখিত আইন হচ্ছে মদিনার সনদ, যেখানে 47টা বা 24টার মতো সম্ভবত ধারা রয়েছে। পৃথিবীর প্রথম স্টেটের একটা প্রিন্সিপাল ল তিনি তৈরি করলেন। সো পুরো ইসলামটাকে নিয়ে এবং অতীতের নবীদেরকে নিয়ে যদি ঘাটা হয়, তাহলে ইসলামের সাথে স্টেটের ধারণা যেমন আসছে এবং এই স্টেট প্রতিষ্ঠা হওয়ার পিছনে মুসলমানদেরকে পাঁচটা বিষয় এখানে নিয়ে আসতে হবে। ঈমান, ইলম, আদল, ইনসাফ, ইহসান। এই পাঁচটা বিষয়কে আপনি একত্রিত করেন, মানে আদল, ইনসাফ, ইহসান, এই তিনটাকে যদি আপনি একত্রিত করে বুঝতে চান, তাহলে এখানে ডেমোক্রেসি আছে। ডেমোক্রেসি এখানে উপস্থিত থাকবে। সেটা আপনি খেলাফতের ধারণা নিয়ে আসেন বা লিবারেল আধুনিক ডেমোক্রেসির ধারণা নিয়ে আসেন, এই ধারণা আসবেই। তবে ওয়েস্টার্ন যে ডেমোক্রেসির কথা আমরা চিন্তা করছি বা ওয়েস্টার্ন যে সেকুলারিজম, এই সেকুলারিজম মুসলিম রিজিয়নে কখনো ইমপ্লিমেন্টেশন হয়নি এবং হইলেও সফলতা পায়নি এবং ভবিষ্যতে পাবে না। নোয়া ফিলম্যান নামে একজন গবেষক রয়েছেন, তার একটা খুবই বিখ্যাত বই রয়েছে, দ্য ফল এন্ড রাইজ অফ দ্য ইসলামিক স্টেট। এটা আপনারা পড়তে পারেন। নোয়া ফিলম্যান এখানে একদম উসমানী খেলাফত বা তারও আগে থেকে গবেষণা করে তিনি দেখিয়েছেন যে মুসলিমদের কাছে ওয়েস্টার্ন সেকুলার লিবারাল ডেমোক্রেসির বিকল্প রাষ্ট্র ব্যবস্থা কয়েক হাজার বছর ধরে, কয়েক শত বছর ধরে তাদের কাছে অস্তিত্ববান ছিল এবং এটা তাদের কাছে কোনো কল্পনা বা অবাস্তব কিছু নয়, অস্তিত্ববান বাস্তব ছিল। ইন দ্য মেন টাইম তারা যখন ওয়েস্টার্ন লিবারাল ডেমোক্রেসি এবং সেকুলারিজমকে অ্যাকসেপ্ট করতে গেল, তখনই তাদের এই ঐতিহ্যগত যে রাষ্ট্রটা তাদের ছিল এটা ফল করলো। উসমানী খেলাফত ফল করেছে মূলত ওয়েস্টার্ন ডেমোক্রেসিকে ইমপ্লিমেন্ট করতে গিয়ে এই উসমানী খেলাফত ফল করেছিল। এবং আরব বসন্তের পর যখন মনে করা হল যে ওয়েস্টার্ন ডেমোক্রেসি বা এই লিবারালিজম এসে গোটা আরবের ক্রাইসিসকে মুক্ত করবে, তখন দেখা গেল আরব বসন্ত গোটা আরবকে ডুবিয়ে দিল এবং গৃহযুদ্ধে আরবকে ডুবিয়ে দিল। নোয়া ফিলম্যান গবেষণা করে দেখেছেন যে ওয়েস্টার্ন ডেমোক্রেসি বা এবং সেকুলারিজম না মুসলিম বিশ্বে কখন ইমপ্লিমেন্ট হয়েছিল না হবে, এবং যখন ইমপ্লিমেন্ট করতে যাওয়া হয়েছে তখনই মুসলিম বিশ্বে ম্যাসাকার হয়েছে, যুদ্ধ হয়েছে, প্রাণহানি হয়েছে এবং ওই মুসলিম দেশগুলো অন্তত তলিয়ে গেছে, ডুবে গেছে। আরেকটা বিষয় আপনাকে খেয়াল করতে হবে, মুসলিমদের মধ্যে কিন্তু আমরা যাদেরকে আলিম হিসেবে, সুফিবাদের চর্চা হিসেবে বা তাসাউফের চর্চা হিসেবে বা ফতোয়াবাজ হিসেবে চিনি, ইচ এন্ড এভরি পার্সন রাষ্ট্রবিজ্ঞানী ছিল। আমরা ইমাম ইবনে তাইমিয়াকে সারা জীবন চিনি, তিনি একজন ফতোয়াবাজ আলেম বা কট্টরপন্থী সালাফিপন্থী বা হাম্বলি মাযহাবপন্থী একজন আলেম। কিন্তু আমরা কি কখনো ভেবেছি তিনি সিয়াসাত শারিয়া নামে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার উপর স্বতন্ত্র গ্রন্থ লিখেছেন, তিনি একজন রাষ্ট্রবিজ্ঞানীও? এটা আমরা ভাবিনি। ইমাম গাজালিকে আমরা তাসাউফ বা সুফিবাদী ঘরানার একজন আলিম হিসেবে জানি, কিন্তু ইমাম গাজালি যে অন্তত 3টা বই লিখেছেন ইসলামী রাষ্ট্র চিন্তার উপর, সেটাকে আমরা জানি। নিজামুল মুলক, যিনি ইসলামী রাষ্ট্র ব্যবস্থার উপর স্পেসিফিক ভাবে কাজ করেছেন এবং অটোমান সাম্রাজ্যের অধীনে উজির হিসেবে তিনি কাজ করেছেন। আল মাওয়ারদি, যিনি একজন রাষ্ট্রবিজ্ঞানী, এটাকে আমরা জানি। মাদিনাতুল ফাদিলা, যেটা প্লেটো রিপাবলিকের প্রথম ব্যাখ্যা গ্রন্থ, আরবিতে লিখেছেন আল ফারাবি,
যেখানে তিনি একটা ইসলামী রাষ্ট্র কি করে প্রতিষ্ঠা হয় এবং সেটা কি করে টিকে থাকে, নেতৃত্ব নির্বাচনের সমস্ত ক্যাটাগরি নিয়ে আলোচনা করেছেন। আর ফারাবিকে কি সেই লেভেলে রাষ্ট্রবিজ্ঞান হিসেবে আমরা চিন্তা করছি? বা রাষ্ট্রের এই যে আমরা গুপ্ততান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা বা আদিম সাম্যবাদী সমাজ কাঠামো, যেটা আমরা মার্ক্সীয় দর্শন থেকে পাচ্ছি, এই অনুরূপ কথা যে কি বলবো যে ইবনে খালদুন তার আল ইবারাত গ্রন্থের ভূমিকা, যেটাকে আমরা আল মুকাদ্দিমা বলেছি, মুকাদ্দিমাতে আসাবিয়া তত্ত্ব নামে রাষ্ট্রের মৌলিক ভিত্তি হিসেবে আলোচনা করেন, সেটাকে আমরা জানি। ইসলামের সাথে রাষ্ট্রের ধারণা যদি বিযুক্ত হতো, মানে ইসলামের সাথে রাষ্ট্রের ধারণা যদি না থাকতো, তাহলে প্রথম যুগের মুসলিম আলেমরা কেন ইসলামের সাথে রাষ্ট্রের ধারণাকে একত্রিত করে তারা ইসলামী রাষ্ট্রের মানে গঠন এবং পরিচালন প্রক্রিয়া, নেতৃত্ব নির্বাচন, এত কিছু নিয়ে তারা কেন আলোচনা করলেন? এটা অবান্তর হইত। যাই হোক, আমি বিচ্ছিন্নভাবে কিছু কথা বললাম। আমার ইচ্ছা আছে আমি আরো পড়াশোনা করবো এবং ভবিষ্যতে আরো কিছু মানে আমার চিন্তার জায়গাগুলো আপনাদের কাছে শেয়ার করব। সবাইকে ধন্যবাদ।